চলুন আজ আমরা একটা গল্পের গভীরে ডুব দেই। দেখব কিভাবে শুধু চরিত্রদের চোখের দৃষ্টি দিয়েই একটা আস্ত রহস্য আর টানটান উত্তেজনা তৈরি করা যায়। নীলগঞ্জ গ্রামে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে এই গল্প। তো শুরু করা যাক। ব্যাস, এই একটা প্রশ্ন, আর এই প্রশ্ন দিয়ে আমাদের গল্পটা শুরু হলো, বিভ্রান্তি আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণের মধ্যে দিয়ে। এই কথাটা শোনার সাথে সাথেই কিন্তু আমরা ঘটনার ঠিক মাঝখানে এসে পড়ি। কে যাচ্ছে, কেনই বা যাচ্ছে, কিচ্ছু জানা নেই। গল্পের যে পটভূমি সেটা হলো নীলগঞ্জ, একদম শান্ত নিরিবিলি একটা গ্রাম। আর সময়টা ঠিক ভোর হওয়ার আগে, যখন চারপাশটা নিস্তব্ধ থাকে, কেমন যেন একটা অরক্ষিত ভাব। এই সময়টাই যেন আসন্ন বিপদের জন্য একটা নিখুঁত মঞ্চ তৈরি করে দেয়। তো এই ঘটনার প্রথম সাক্ষী কে? তিনি হলেন চিত্রা বুড়ি, গ্রামেরই একজন বয়স্ক মানুষ, যার সাধারণ অনুভূতি গ্রামের জন্য প্রথম সতর্ক বার্তা হয়ে ওঠে। চিত্রা বুড়ির চরিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তার বিশ্বাসটা খুব গভীর। তিনি কালী মন্দিরে থাকেন আর মনে করেন মা কালী তার সব কথা শোনেন, তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। দেবীর সাথে তার এই সম্পর্কটা কাল্পনিক হলেও বেশ দৃঢ়। সেই অন্ধকার রাতে চিত্রা বুড়ির কানে কিন্তু একটার পর একটা অশুভ সংকেত আসছিল। শুধু যে অনেকগুলো পায়ের শব্দ তাই নয়, সাথে একটা অদ্ভুত আওয়াজ, হুঁ হাঁ হুঁ হাঁ, যেন কোনো মন্ত্র। তার সাথে টর্চের আলোর ঝলকানি আর কুকুরগুলোর ভয় পাওয়া চিৎকার। সব মিলিয়ে মনে হচ্ছে কোনো একটা সংগঠিত অচেনা দল এগিয়ে আসছে। এখানেই তার চরিত্রের আসল পরিচয়টা বোঝা যায়। প্রথমে তার মনে হয়েছিল ডাকাত এসেছে হয়তো, যেটা একটা স্বাভাবিক ভয়। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে তার চিন্তাটা ঘুরে যায় নিজের কৈবর্ত পাড়ার মানুষদের দিকে। ব্যক্তিগত ভয়ের চেয়েও সম্প্রদায়ের নিরাপত্তাটাই তার কাছে বড় হয়ে ওঠে। আচ্ছা, এবার গল্পটা আরেকজনের চোখে দেখা যাক। আমাদের দ্বিতীয় সাক্ষী হলেন গ্রামের ইমাম সাহেব, একজন যুক্তিবাদী আর নিয়ম মেনে চলা মানুষ, যার চেনা জগৎটা কিছুক্ষণের মধ্যেই একেবারে ওলটপালট হয়ে যাবে। ইমাম সাহেবের জীবনটা খুব গোছানো, বিশ্বাসের উপর ভিত্তি করে চলে। তার এই শান্ত নিয়মমাফিক জীবনের সাথে বাইরের এই বিশৃঙ্খলার যে বৈপরীত্য, সেটাই গল্পে একটা অন্য মাত্রা যোগ করে। দেখুন, চিত্রাবুড়ি যেখানে সাথে সাথে বিপদটা আঁচ করতে পেরেছিলেন, সেখানে ইমাম সাহেবের যুক্তিবাদী মন কিন্তু প্রথমে যা দেখছে তা বিশ্বাসই করতে চায়নি। তিনি ভাবলেন, না, এটা তার চোখের ভুল হতে পারে। ইমাম সাহেবের মনের ভেতরের অবস্থাটা একবার ভাবুন তো। বিভ্রান্তি থেকে শুরু করে একেবারে জমে যাওয়ার মতো ভয়। তিনি বাইরের একটা বিপদ আর ভেতরের একটা কুসংস্কার, এই দুটোর মাঝখানে পুরোপুরি আটকে পড়েছেন। এই অংশে আমরা দেখব ইমাম সাহেব কিভাবে তার দেখা বিপদটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু চারপাশের সবাই তাকে অবিশ্বাস করছে। এটা ছিল ইমাম সাহেবের একটা মরিয়া আরতি। তিনি গ্রামের আরেকজন মতি মিয়াকে বোঝানোর চেষ্টা করছেন যে বিপদটা সত্যি, কোনো কল্পনা বা চোখের ভুল নয়। মতি মিয়ার যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, বেশ যুক্তিসঙ্গত। কিন্তু দুর্ভাগ্যবশত এটা ভুল ছিল। আর তার এই একটা কথাই ইমাম সাহেবকে তার ভয়ের মধ্যে আরও একা করে দেয়। ইমাম সাহেবের একাকিত্ব এখানে আরও বেড়ে যায়। যখন নামাজের জন্য আসা অন্য লোকেরাও বলে যে তারা কিচ্ছু দেখেনি, তখন ইমাম সাহেব নিজেই নিজের দেখা ঘটনা নিয়ে সন্দেহ করতে শুরু করেন। ভাবেন, যা দেখেছেন তা কি আদৌ সত্যি? গল্পটা এবার কিন্তু একেবারে ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, যেখানে ওই অদেখা বিপদটা একটা সরাসরি এবং ব্যক্তিগত মুখোমুখিতে পরিণত হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, ইমাম সাহেবের সবথেকে বড় ভয়টা সত্যি হয়ে সামনে এসে দাঁড়ায়। তিনি যা দেখেছিলেন তা কোনো চোখের ভুল ছিল না। মুহূর্তটা ভাবলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। নীল শার্ট পরা একজন লোকের এই শান্ত, প্রায় বিনয়ী ডাকটা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। ভাবুন একবার, চারপাশে এত সৈন্য, এত উত্তেজনা, আর তার মধ্যে এই শান্ত আমন্ত্রণ। সব মিলিয়ে ব্যাপারটা খুবই অদ্ভুত আর ভয়ের। এই চরম বিপদের মুহূর্তে ইমাম সাহেবের একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায় তার বিশ্বাস। তিনি তার সীমাহীন ভয়ের বিরুদ্ধে ঢাল হিসেবে একটার পর একটা শক্তিশালী দোয়া পড়ছেন আর সৈন্যদের দিকে এগিয়ে যাচ্ছেন। তার প্রতিটি পদক্ষেপ যেন প্রার্থনার শক্তিতেই চলছে।
আর এখানেই গল্পটা আমাদের একটা চরম অনিশ্চয়তার মধ্যে রেখে শেষ হয়। ঠিক চরিত্রদের মতোই আমরাও জানি না এরপর কী হতে চলেছে। গ্রামের একজন সাধারণ ইমামকে দিয়ে একজন মেজরের কি এমন দরকার পড়তে পারে? এই অমীমাংসিত প্রশ্নটাই কিন্তু এই আখ্যানকে আরও শক্তিশালী করে তোলে।